হ্যালো। আনমিউট করেন, করে তারপরে কথা বলেন। হয়েছে। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। বলেন, কি খবর? আছি আলহামদুলিল্লাহ। দৌড়াদৌড়ি যাইতাছে আর কি। এই জীবনটাই দিন দিন দৌড়াদৌড়ি, আপনি মরণের আগ দিন পর্যন্তই করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, একবারে সকালে জন্য বের হো, একবার রাতে 10টা 11টা 12টা খাবার দাবার যা আছে সবই হবে সারাদিনের জার্নির উপরে। আপনি যত বুঝেছি। ব্যস্ত থাকবেন তত ভালো থাকবেন। জি স্যার, এটাই। এই সেন্টেন্স কি শুধু বাংলা গুলাই লিখছেন নাকি ইংলিশও লিখে ফেলছেন? ইংলিশ লিখতেছি, আমার আসার কথা ছিল। কয়টা লেখছেন ইংলিশ? মাত্র শুরু করছি। আচ্ছা, মাত্র শুরু করলে। হুম। উম, আচ্ছা, প্রথমটা লেখেন, আপনাকে 2 মিনিট দিলাম, লেখেন। মানে যেই কয়টা পারেন লিখে নেন। সহজেই, সবগুলো সহজ। হুম, প্রথম ঢুকে না মাথার মাঝে, পরে আস্তে আস্তে চিন্তা করতে করতে পরে আই আর কি। আপনি একটা ফর্মুলা ইউজ করবেন যে যখন দেখবেন যে কোনোটাই পারেন না, তখন ওই হুম। বাংলা অনুযায়ী ইংলিশ লিখবেন। যেমন আমার মানে আই, কিছু মানে সামথিং। হুম। হ্যাঁ, তারপরে মানে নেগেটিভ থাকলে নট ইউজ করবেন। হুম। এইভাবে আগে লিখে নিবেন, লিখে তারপরে সাজিয়ে লিখবেন। আচ্ছা, এখন 2 মিনিটে আপনি দেখেন কয়টা পারেন, তারপরে আমি সলিউশন দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। মানে প্রথম চিন্তায় মাথায় যেটা চলে আসবে সেটাই লিখে ফেলবেন। আর নাহলে দেখা যায় যে অনেক সময় আপনি একটা জিনিস পারেন সেটাও ভুল হচ্ছে, কারণ ওই যে বেশি চিন্তার কারণে মনে হবে যে এটা ঠিক হবে নাকি ওইটা ঠিক হবে। তো প্রথম চিন্তায় যেটাই আসবে সেটাই লিখে ফেলবেন, তারপরে ভুল তো হবেই, সমস্যা নাই। আস্তে আস্তে শিখবেন। 3-4টা লেখা হইলে বইলেন, তারপরে সলিউশনে যাব। আচ্ছা স্যার, লেখছি। একটু পিক দিই, হ্যাঁ। না, পিক দিতে হবে না। মানে আপনি বললেই হবে। আপনি সামনে আসেন, পিক তুলতে হবে না। আচ্ছা, দেখছি ইয়া, সে কখন বাড়িতে গেল, when he comes home, when he come home, না না, সে এক কখন নম্বরটা বাড়িতে কি গেল। লিখছেন? এক নম্বরটা লিখছি না, আমার লেখেন আসার না। কথা ছিল। আচ্ছা, ঠিক আছে, 2 নম্বরটা কি লিখছেন? সে কখন বাড়িতে গেল, when he come home। when he come home, home। এই তো লিখছেন নাকি? জি। যাওয়া মানে কি কাম নাকি? ও, go home, go home। আচ্ছা, তাইলে এখন আমরা এখানে গো দিলাম নাকি গো হোম দিলাম? জি জি। কাম হোম অথবা গো হোম যাই দেন, আগে আপনাকে দেখতে হবে যে আমার এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সের উদাহরণ। জি জি।
এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স, তাই না? স্যার। এবং দেখা যাচ্ছে কি যে বাংলা বাক্যের শেষে ল আছে, ল। ওই ল থাকা মানেই দেখবেন আপনি 99% সেন্টেন্স আপনার পাস্ট টেন্সে হবে। জি। যদি কোনো একটা বাংলা বাক্যের শেষে আপনার ল থাকে বা ম থাকে, হুম। এটা হলো সহজে বোঝার উপায় আর কি। ল বা ম যদি থাকে, তখন মনে করবেন পাস্ট। যে ওই সেন্টেন্সটা আপনার পাস্ট টেন্সের উদাহরণ হবেই। যেমন আপনি অতীতের দুই একটা কথা বলেন, যে সে এসেছিল, ল। আমি গিয়েছিলাম, আমি তাকে জানিয়েছিলাম তোমরা আমাদের বাড়িতে এসেছিলে। আমি চাকরি পেয়েছিলাম, আমি বিদেশে গিয়েছিলাম, বিদেশে ছিলাম। সে আমাকে জানায়নি, নেগেটিভ করলে। কিন্তু পজিটিভ সেন্টেন্সে আপনার দেখবেন যে 99% সেন্টেন্সে এই ল বা ম দিয়ে আপনার সেন্টেন্স শেষ হবে। জি স্যার। ধরেন আপনার আব্বা আপনাকে কালকে ফোন দিছিল, সেটা কি বলবেন? যে আব্বা আমাকে কালকে ফোন করেছিল, তাই না? হুম। বা যদি আঞ্চলিক ভাষাতেও বলেন, কি বলবেন? যে দিছিল। কি ছিল? ওই ল কিন্তু আসবে, কারণ পাস্ট টেন্সে আপনার ল বা ম আনতে হবেই। দুই একটা হুম। ব্যতিক্রম থাকবে। তো জি। প্রথমে যেহেতু আমি এটা জেনে গেছি যে এটা পাস্ট টেন্স, তখন আমাকে দেখতে হবে যে এই পাস্ট টেন্সে প্রশ্ন করতে গেলে আমার কোন কোন অক্সিলারি ভার্ব গুলা লাগবে। হয় ওয়াজ ওয়ার লাগবে, না হলে ডিড লাগবে, না হলে হ্যাড লাগবে। যদি কোনো হ্যাঁ। সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝায়, তখন সেখানে হুম। আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। যেমন বাড়িতে গেল, যাওয়া, যাওয়া একটা কাজ। তো আজ। আপনাকে এখানে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে যে সে কখন বাড়িতে গেল। এটাকে আপনাকে লিখতে হবে যে when did he go home। ওয়েন্টি রিগো। এটা হলো আপনার এই বাংলার ইংলিশ, যে when did he go home, কখন সে বাড়িতে গেল। আপনি আনসার দিবেন পাস্ট টেন্সে, তখন ওই যে হুম। ডিড দিয়ে এখানে যে ডিড আছে, এই ডিড দেখে আপনি বুঝতে পারছেন যেটা পাস্ট টেন্সের উদাহরণ। সো যখন আপনি আনসার করবেন, তখন আপনার ওই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিতে হবে, যে হি ওয়েন্ট হোম ইন দ্য মর্নিং। জি। এই যে ডিড দিয়ে হি প্রশ্ন ওয়েন্ট। করলাম, আমি ওয়েন্ট দিয়ে আনসার দিলাম। কারণ হলো কি, সেন্টেন্স হলো আমার পাস্ট টেন্সের। জি স্যার। আর ডিড দিয়ে প্রশ্ন করবো তখনই যখন সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝাবে। এই যাওয়াটা একটা কাজ, বুঝতে পারছেন? স্যার। তারপরটা লেখছেন। এখন লিখছি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও? আর ইউ হেল্প মি। বাহ, এটা তো আপনার হয়ে গেছে। হয়েছে এটা কিন্তু হয়ে ভুল গেছে। হয়েছে। আর ইউ। হয়েছে কিন্তু ভুল হয়েছে। যেমন দেখেন, আর ইউ হেল্প মি, মনে করলাম এটাই হয়েছে, কিন্তু আমার বাংলা বাক্যে যা যা থাকবে তার অর্থ তো ইংলিশে আনতে হবে, তাই না? এই যে আছে চাওয়া, চাওয়া মানে কি? হুম। চাওয়া মানে ওয়ান্ট। হ্যাঁ, চাওয়া মানে ওয়ান্ট। তা আপনার সেন্টেন্সে কি ওয়ান্ট আছে? না। নাই। আর প্রেজেন্ট টেন্সে, যেমন এটা হলো প্রেজেন্ট টেন্সের উদাহরণ, সেই কারণে আপনি অ্যামিজার দিয়ে প্রশ্ন করছেন। জানতে হবে যে আমি কখন অ্যামিজার দিয়ে প্রশ্ন করব, কখন ডু ডাজ দিয়ে প্রশ্ন করব, কখন হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করব। এই পাস্ট টেন্সের মতোই এই যে ডিড, ডিড এর হুম। প্রেজেন্ট ফর্ম কি? ডিড এর প্রেজেন্ট ফর্ম হলো ডু বা ডাজ, তাই না? হুম। যখন একটা সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝাবে, তখন আমি ডু ডাজ দিয়ে প্রশ্ন করব। হুম। যে সাহায্য করাটা একটা কাজের মধ্যে পড়ে, সো আপনাকে প্রশ্ন করতে হবে যে ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি। তখন আপনার Do you সেন্টেন্সটা want- রাইট হয়ে যাবে। যে ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও? সে বলবে ইয়েস আই ডু, অথবা Yes, ইয়েস I আই do. আই ওয়ান্ট টু হেল্প ইউ। সো আপনার আনসার হবে কি, যে ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও? Yeah. ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি। পরে Do কোনটা you want to লেখছেন? help?
সে কখন তোমাকে বললো? when he tell you? না, এখানেও দেখেন বাংলা বাক্যের শেষে আপনার ল আছে। তো এখানে আপনার ওই পাস্ট টেন্সে প্রশ্ন করতে হবে যে when did he tell you? did he টেল ইউ, eh, when did he tell you, সে তোমাকে কখন বললো? আপনি আনসার দিবেন যে he told me at nine told me o'clock 9 o'clock, he told me at 9 o'clock. কেন আপনি টোল্ড বললেন? কারণ এটা পাস্ট টেন্সের উদাহরণ, তো এখানে আপনি ডিড দিয়ে প্রশ্ন করছেন, আপনি আনসার দিবেন পাস্ট টেন্সে। টেলের Oh, জায়গায় টোল্ড হয়ে যাবে যে হি টোল্ড মি he told me at nine এট o'clock 9 o'clock। আর প্রশ্ন করতে হবে পাস্ট টেন্সে যে ওয়েন ডিড হি টেল ইউ, সে তোমাকে কখন বললো, সে তোমাকে কখন থাপ্পড় দিল। সেম ভাবে বলবেন যে ওয়েন ডিড হি স্ল্যাপ ইউ, হ্যাঁ, যে সে আপনাকে কখন টাকা দিল। সেম ভাবে বলবেন কি যে ওয়েন ডিড হি গিভ ইউ মানি। when did আনসার he করবেন কিভাবে? এই যে এখানে ডিড দিয়ে বলতেছেন, তখন আপনি সিম্পল সেন্টেন্সে আনসার দিবেন যে হি গেভ get মি me মানি লাস্ট money নাইট, গত রাতে সে আমাকে last টাকা দিছে। কারণ ওই give যে me ডিড money দিয়ে প্রশ্ন করার কারণে আমার এখানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে, কারণ আমার সেন্টেন্সটা পাস্ট টেন্সের উদাহরণ। Hmm. যে হি গেভ মি মানি লাস্ট নাইট, সে আমাকে গত রাতে টাকা দিল বা দিয়েছিল। সো সে তোমাকে কখন বললো? ওয়েন ডিড হি টেল ইউ, দিস ইজ দ্য আনসার, ওয়েন ডিড হি টেল ইউ, When did he tell you? ওয়েন ডিড হি টেল ইউ, সে তোমাকে কখন বলল। আপনি বলবেন যে হি টোল মি, অথবা হি সেড মি, সেটা বলতে পারেন। সে যদি ভার্ব ইউজ করেন, Hmm. স্পিক দিলে স্পোক হবে। আপনি যদি এখানে Okay. স্পিক ভার্ব ইউজ করেন, তখন এই পাস্ট টেন্সে বলবেন কি যে হি He স্পোক টু spoke. দ্য ইন্সপেক্টর, যে সে ইন্সপেক্টরের সাথে কথা বলছে বা বলেছিল। যে হি স্পোক টু দ্য ইন্সপেক্টর, এই যে পাস্ট টেন্সে যে স্পিকের পাস্ট ফর্ম স্পোক দিয়ে দিতে হবে। Hmm. তো আগে আপনাকে খেয়াল করতে হবে যে আমার এই সেন্টেন্সটা কোন টেন্সের উদাহরণ। এই যে বাংলা বাক্যের শেষে ল আছে, তো ল থাকা Hmm. মানেই হলো আপনার পাস্ট Past টেন্সের tense. উদাহরণ। তো এখানে আপনাকে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে যে ওয়েন ডিড হি টেল ইউ, সে তোমাকে কখন বলছে বা বললো। হি টোল মি লাস্ট নাইট, হি টোল মি জাস্ট নাও, He সে told আমাকে এখন বললো। হি টোল মি ইয়েস্টারডে, এভাবে বলবেন। আরো কোনটা লেখছেন? না না, এটা ঠিক না। নো নো, ইটস নট রাইট। এটা হুম, এরকম নেই। এটা ঠিক আছে। হুম, এইটা লেখা বলে আমার কিছু করার নেই, ঠিক আছে। আই আই এটা কি বলেন, আই আমার কিছু করার, এটা লিখছি না। তো বলেন দেখি কি হবে। আমার কিছু করার নেই। আহ ধরেন আপনি আই একটা আই ছেলেরে মারছেন, তো তার বাবা এসে আপনার বিচার দিল, আপনার আব্বার কাছে বিচার দিল যে আপনার ছেলে আমার ছেলেরে মারছে। তখন আপনি কি বলবেন? যে আমার তো কিছু করার ছিল না, এরে মারতেই হইতো, হ্যাঁ যে কাজ করছে তার আমার মারার দরকার ছিল। আই ডোন্ট ডু ইজ সামথিং। না 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 না, এই জিনিসটাকে আপনি সহজভাবে চিন্তা করেন, যে কোনো জিনিসকে সহজে চিন্তা করবেন, কঠিন বানানোর মানে কোনো দরকার নাই। যেমন দেখেন শেষে কি আছে? নেই, আমার কিছু করার নেই। এখন যদি বলে যে আমার অনেক কিছু করার আছে, আছে মানে কি? আছে, হ্যাভ। তাহলে আমার আছে আই হ্যাভ। আই হ্যাভ, কি আছে? অনেক কিছু। আই হ্যাভ মেনি থিং টু ডু, ডু মেনি থিংস টু ডু, যে আই হ্যাভ মেনি থিংস টু ডু, আমার অনেক কিছু করার আছে। আছে। আই হ্যাভ মেনি থিংস টু ডু। এখন এটাকে আপনি নেগেটিভ করেন যে আই হ্যাভেন্ট মেনি আই থিংস হ্যাভ। টু ডু, আমার অনেক কিছু করার নাই। এটা বুঝছেন? জি। এখন এটাকে আপনি
এভাবে বলতে পারেন যে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, আমার কিছু করার নাই। যে আমার কিছু করার নাই, আই আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু। অথবা আপনি আরো সহজে লিখতে পারেন যে আমার কিছু করার নাই, আই হ্যাভ। সেন্টেন্সটা সিম্পলি লিখবেন, মানে নেগেটিভ করার দরকার নেই, অক্সিলারি ভার্বের সাথে একটা নাথিং দিয়ে দিবেন, যে আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নাই। I have nothing to do. হ্যাঁ, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নেই। I have আপনি nothing to ঠিক do. করেন, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নেই। আই I have হ্যাভ nothing নাথিং to টু do. ডু, আমার কিছু করার নেই। আমার আছে আই হ্যাভ লট অফ থিংস টু ডু। আই হ্যাভ লট অফ থিংস টু ডু, আমার অনেক কিছু করার আছে, আমার কিছু করার নাই, আই হ্যাভ নাথিং টু ডু। এই I তো, have nothing to do. সিম্পল জি সেন্টেন্স। স্যার। এবার আসেন আমাদের যে, আমি আসলে আপনাকে এই ধরনের সেন্টেন্স দিতে চাচ্ছিলাম যে এই যে কোনো একটা কাজ করার কথা, যাওয়ার কথা, খাওয়ার কথা, হ্যাঁ, এই যে আমার আসার কথা, এটাকে হুম। এবং ওইটাকে এক জায়গায় নিয়ে যাই, তাইলে ভালো হবে। কাট কইরা, কারণ এই ধরনের সেন্টেন্স আপনার স্পিকিং প্লাস রাইটিং দুই জায়গাতেই আপনার ইউজ হয় আর কি। জি স্যার। বাকিগুলো তো মোটামুটি বুঝতে পারছেন, তাই তো? এটা বুঝতে পারছি। শুধু বুঝলে হবে না, মানে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে আর কি। স্পিকিং বা রাইটিং লিখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে যতটুকু সময় পান। ওই খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই, বাট একেবারে যে ওই আধা ঘন্টা 1 ঘন্টা পড়লাম এরকম না, জাস্ট একটু যতক্ষণ সময় পান। আর যখনই ফ্রি থাকবেন চিন্তা করবেন ইংলিশে। ইফ ইউ থিঙ্ক ইন না ইংলিশ, ইয়া, তাহলে আপনি ইংলিশে কিন্তু, বিভিন্ন ইয়া থেকে, হুম, অনলাইন থেকে, তারপর ইয়া থেকে মানে কিভাবে কথা বলতে হয়, দৈনন্দিন জীবনে কি কি কথা বলতে হয়, কিভাবে কথা মানে নিজের ইন্ট্রোডাকশন এগুলি সম্বন্ধে আর কি শুনি। শুধু আমাকে শুনলে হবে বিভিন্ন না, স্পিকিংটা আপনার মুখ দিয়ে বের করতে হবে। শুনলে আপনার লিসেনিং পাওয়ার ভালো হবে, যে না আপনি শুনে বুঝতেছেন, বাট আলটিমেটলি আপনার স্পিকিং ইমপ্রুভ করতে গেলে মুখ দিয়ে কথা বলতে হবে, আর না হলে হবে না। আচ্ছা দেখেন, এখানে মানে দুইটা সেন্টেন্স দুই টেন্সে আছে। একটা হলো প্রেজেন্ট টেন্স, যেমন দেখেন আমার সকাল 10টায় বাড়িতে যাওয়ার কথা, এটা বর্তমানে বাংলা বাক্যের শেষে ল বা ম নাই। কিন্তু আহ, এই যে আসার কথা ছিল, তার মানে কি এটা অতীতে ছিল, তাই না? জি, তো এই যে কোনো একটা কাজ করার কথা, যাওয়ার কথা, খাওয়ার কথা, ঘুমানোর কথা, এগুলাকে ট্রান্সলেট করতে হয় যে বি সাপোজ টু। আরে, যে বি সাপোজ টু দিয়ে আপনার কি করতে হয় দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। আর একটু বড় বড় করে দিব, জি স্যার, একটু বড় করেন হালকা, হ্যাঁ। যে এই বি সাপোজ টু দিয়ে আপনার সেন্টেন্স গুলা বলতে হবে। এখন এই বি মানে কি? বি মানে হলো আমার যে অক্সিলারি ভার্ব গুলা যে আছে, এম ইজ আর, হুম, ওয়াজ ওয়ার, সেগুলা টেন্স অনুযায়ী আমাদের চেঞ্জ হবে। তো স্ট্রাকচারটা হলো আমাদের, আপনি এখানে সাবজেক্ট দিবেন, তারপরে বি সাপোজ টু, তারপরে আপনার ভার্বের বেস ফর্ম দিবেন, ভার্ব নিয়ে টেনশনের কিছু নাই, ভার্বের মূল ফর্ম দিবেন, তারপরে আপনি অবজেক্ট দিবেন, শেষ। এতটুকুই, স্ট্রাকচার একদম সহজ। আপনি বললেন যে আমার তো বিদেশে যাওয়ার কথা, এখানে এই যে সাপোজ টু বলতে হবে। জি, তো মাথায় রাখতে হবে, যখন সেটা প্রেজেন্ট টেন্স হবে, এই প্রেজেন্ট টেন্সে আপনার বি এর জায়গায় এম ইজ আর দিয়ে দিবেন সাবজেক্ট অনুযায়ী। আর যদি সেটা পাস্ট টেন্স হয়, তখন এই বি এর জায়গায় আপনি ওয়াজ ওয়ার দিয়ে দিবেন। যেমন আমি দুইটা সেন্টেন্স লিখি, তাহলে আপনার আরেকটু ক্লিয়ার হবে। যেমন আই এম সাপোজ টু গো টু চায়না, আমার চায়না যাওয়ার কথা বা সম্ভাবনা আছে আর কি, যে আই এম সাপোজ টু গো টু চায়না। অথবা আপনি বললেন যে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ আই I ওয়াজ was, সাপোজ টু গো টু মাই ভিলেজ। এই যে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে দেখেন, আমি শুধু এই যে স্ট্রাকচারে যে বি সাপোজ টু, এই বি এর জায়গায় টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্সে আমি যা দিয়ে দিলাম, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার দিয়ে দিলাম। আপনি যদি এখানে ইউ দিয়ে বলেন যে ইউ ওয়ার
ইউ আর সাপোজ টু কল মি, যে তোমার আমাকে ফোন করার কথা ছিল। ইউ আর সাপোজ টু কল মি ছিল অতীতে। যদি বলেন যে মাই মাদার ইজ সাপোজ টু কাম টু ঢাকা, যে আমার মায়ের দ্যাট ঢাকা ইজ আসার কথা। মাই মাদার ইজ সাপোজ টু কাম। কাম টু ঢাকা, মাই মাদার ইজ সাপোজ টু কাম টু ঢাকা, আমার মায়ের ঢাকা আসার কথা, মানে কথা। কোনো একটা কাজ করার কথা বর্তমানে আছে বা অতীতে ছিল, এই ধরনের বোঝালে আপনার স্ট্রাকচার হবে এইটা, যে সাবজেক্ট দিবেন, তারপরে বি সাপোজ টু, বি মিন্স বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার। ফিউচারে বললে উইল বি, যেমন আই উইল বি সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা থাকবে, মানে ভবিষ্যতে। কিন্তু এই সাপোজ টু দিয়ে কেউ ভবিষ্যতে বলে না, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে বলে। তো এখানে দেখেন টেন্সে যে বলে। আমার সকাল 10টায় বাড়িতে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু গো মাই ভিলেজ, অথবা এখানে বাড়ি যেতে বলছে যে গো হোম দিয়ে দিলেন, একদম ঝামেলা শেষ, এট 10 o'clock। ক্লক। এই তো, যে আই এম সাপোজ টু গো হোম এট 10 o'clock, আমার সকাল 10টায় বাড়িতে যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো হোম এট 10 o'clock, এইভাবে বারবার লিখবেন। এই রকমের সেন্টেন্স আরো 5টা লিখবেন, যে তোমার কালকে আমার সাথে দেখা করার কথা ছিল অতীতে। তাহলে এই যে ইউ ওয়ার সাপোজ টু মিট মি, ইউ ওয়ার সাপোজ টু মিট মি ইয়েস্টারডে, যে কালকে আমার সাথে তোমার দেখা করার কথা ছিল অতীতে। এই যে যেহেতু পাস্ট টেন্স, সেহেতু আমরা ওয়ার দিয়ে দিছি। আর এই যে সাপোজ টু ঠিক আছে, ভার্বের বেস ফর্ম মিট, মানে সাক্ষাৎ করা। মিটের পরে উইথ দিতে হয় না, শুধু মিট মি। ইউ আর সাপোজ টু মিট মি ইয়েস্টারডে, আই এম সাপোজ টু মিট ইউ টুডে। আপনি বললেন যে তোমার সাথে আমার আজকে দেখা করার কথা, সো আই এম আই এম আই এম সাপোজ সাপোজ টু মিট ইউ টুডে, মিট ইউ। আই টুডে এম সাপোজ টু টুডে। মিট মিট ইউ টুডে। মিট ইউ টুডে। তাহলে এই সেন্টেন্সটা আপনি ট্রান্সলেট করেন, যে আমার আসার কথা ছিল, ছিল অতীতে। লিখতে হবে না, বলেন, মুখ দিয়ে বলেন। আই আই ওয়াজ সাপোজ টু আই ওয়াজ সাপোজ টু ইয়া আই ওয়াজ সাপোজ টু কাম। কাম, এই তো, যে আমার আসার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু কাম, কিন্তু সাপোজ হয়তো টু। আপনি আসেন নাই। এই আর কি, যে আমার আসার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু কাম। ধরেন আপনি বললেন যে আপনাদের এলাকায় আপনার এক বন্ধুর বিয়ে, তা আপনার অনেক ইচ্ছা ছিল তার বিয়েতে অংশগ্রহণ করা, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে পারেন নাই। তো কি বলবেন, যে আই ওয়াজ আই ওয়াজ সাপোজ টু অ্যাটেন্ড অ্যাটেন্ড মাই ইউর ইন ইউর ওয়েডিং, অথবা এট ওয়েডিং। ইউর, এখানে এট দেই, at your wedding ceremony, ওয়েডিং but সেরিমনি। বাট unfortunately I couldn't। এই তো, কুডেন্ট। মানে কি দেখায়, অ্যাটেন্ড, শুধু অ্যাটেন্ড। আচ্ছা, কমা টমা, যে আই ওয়াজ সাপোজ টু অ্যাটেন্ড ইউর ওয়েডিং সেরিমনি, যে তোমার বিয়েতে আমার উপস্থিত হওয়ার কি কথা ছিল বা সম্ভাবনা ছিল, বাট আনফরচুনেটলি আই কুডেন্ট, আমি পারিনি। অতীতের কথা, সেই কারণে আপনি ক্যানের জায়গায় কুড দিয়ে দিচ্ছেন, যে আই ওয়াজ সাপোজ টু অ্যাটেন্ড ইউর ওয়েডিং সেরিমনি বাট আনফরচুনেটলি আই কুডেন্ট। আই তাহলে এই যে কুডেন্ট। যাওয়ার কথা ছিল, সম্ভাবনা ছিল, আই ওয়াজ সাপোজ টু, বি সাপোজ টু, এটা মাথায় রাখবেন, সাপোজ টু বি। যে এটা আচ্ছা। হলো আপনার স্ট্রাকচার, যে বি সাপোজ টু। সাপোজ টু ফার্স্ট টেন্স হলো ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্স এম ইজ সেন্টেন্সে আর। হলে এম ইজ আর, সেটা কোথায় দিবেন, ওই যে বি এর জায়গায়। এটাকে এই আমি আর জায়গায় বি। এক ধরনের কালার করে দিই, তাহলে আপনার জন্য আরেকটু সুবিধা হবে। এই যে, মানে বি এর জায়গায় আমরা এই টেন্স অনুযায়ী এম ইজ আর দিব, টেন্স অনুযায়ী ওয়াজ ওয়্যার দিব। এখন ধরেন এই যে সেন্টেন্স গুলো আছে, এইগুলাই আর কই গেল, এই এই সেন্টেন্স গুলাই আপনি মানে মুখে মুখে বলার চেষ্টা করবেন। আচ্ছা।
যে I am supposed to go there, I am supposed to go home at 10 o'clock, you were supposed to meet me yesterday, I am supposed to meet you today, I was supposed to come, I was supposed to attend your wedding ceremony, but unfortunately I couldn't. That means you are learning a new structure, that subject plus be supposed to plus verb, the base form of the verb, then object. You don't need to think about the verb. যেই টেন্সে হোক না কেন, টেন্স আইডেন্টিফাই করবো আমরা এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে। হাজার দিয়ে, হ্যাঁ। ভার্ব দিয়ে আমার টেন্স নিয়ে কাজ করতে হবে না, আমি টেন্স কে আইডেন্টিফাই করবো আমি ওয়াজ ওয়ার দিয়ে, যে সেন্টেন্সে ওয়াজ ওয়ার আছে তার মানে এটা পাস্ট টেন্স। এবং প্রশ্ন করব এই অক্সিলারি ভার্ব গুলা দিয়ে। ভার্ব ভার্ব নিয়ে আমার চিন্তা করার কিছু নাই, ভার্ব সবসময় বেস ফর্ম। যদি আমি এই একটা সেন্টেন্সকে যদি প্রশ্ন করি যে এই আপনার কি আজকে সকালে বাড়িতে আসার কথা, তখন এই যে এখানে আর দিয়ে প্রশ্ন করব যে আর ইউ সাপোজ টু আর ইউ সাপোজ টু গো কাম হোম টুডে। টুডে, এই তো। সেম ভাবে আপনি ওয়ার দিয়ে প্রশ্ন করবেন যে ওয়াই আর ইউ সাপোজ টু সাপোজ টু গো টু গো। ইউকে অথবা ইউএসএ, টু দা ইউএসএ, এভাবে প্রশ্ন করে ফেললেন যে ওয়াই আর ইউ সাপোজ টু গো টু দা ইউএসএ, আপনার কি বিদেশে যাওয়ার বা আমেরিকা যাওয়ার কথা ছিল? কোথায়? আপনি বললেন হ্যাঁ কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার বাট আনফরচুনেটলি আই কুডন্ট গেট দ্য ভিসা, বা আই ডিডন্ট গেট দ্য ভিসা, ডিডন্ট গেট দ্য ভিসা। আনফরচুনেটলি আই ডিডন্ট গেট দ্য ভিসা, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। এই কারণে আমি এখনো এখানে আছি। যে আই ওয়াজ, যে প্রথমে আই বলবেন যে ওয়াজ, ইয়েস, ইয়েস ইয়েস ওয়াজ, শেষ। আই ওয়াজ, বাট বাট আনফরচুনেটলি আনফরচুনেটলি I আই didn't ডোন্ট get the গেট US visa. ভিসা। That's why I am দ্যাটস here in ওয়াই Bangladesh ইউ আর ইন বাংলাদেশ। till now. বুঝতে পেরেছেন? জি স্যার। এভাবে বলবেন যে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করছেন। জি স্যার। You are making question to yourself and you are going to answer to yourself. নিজেই নিজেকে প্রশ্ন করবেন, নিজেই নিজেকে আনসার করবেন যে why are you supposed to go to the US? Yes, I was. আমার কি সম্ভাবনা ছিল বা কথা ছিল, বাট আনফরচুনেটলি আই ডিডন্ট গেট দ্য ইউএস ভিসা, দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন বাংলাদেশ টিল নাও। হ্যাঁ, বুঝছেন? স্যার। এই আর কি। সো এই হলো আমাদের সেন্টেন্স গুলো আর কি, আজকের সেন্টেন্স গুলো এগুলো। ওই যে আপনাকে এখন বলছি না যে ক্লাস করবেন কিনা, তখনই আমি ওই মাথায় যা আছে আসছে সেইগুলাই দিচ্ছি। জি স্যার, সমস্যা নাই। চেষ্টা করতেছি যে মানে নিজের প্রোগ্রেস করার জন্য আর কি। পারবেন, আস্তে আস্তে হ্যাঁ, পারবেন। ধরেন এই যে আজকে 5টা 6টা সেন্টেন্স নিয়ে দেখেন কত কিছু শিখলেন। যে আপনি পাস্ট টেন্সে প্রশ্ন করবেন ডিড দিয়ে, যখন সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝাবে। যখন ওয়াজ ওয়্যার দিয়ে প্রশ্ন করবেন তখন সেন্টেন্স দিয়ে আপনার পরিচয় বা অবস্থা বোঝাবে। আবার হ্যাড দিয়ে অধিকার বোঝাবে। ল হ্যাঁ, বা হ্যাঁ। ম থাকলে পাস্ট টেন্স। Past tense, চাওয়া মানে ওয়ান্ট, তো সেন্টেন্সে one, আপনার ওয়ান্ট আনতেই হবে, যে তুমি কি আমাকে সাহায্য করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি। you are to help me. You are সেম to ভাবে help দেখেন me. যে সে কখন তোমাকে বললো, ওয়েন ডিড হি টেল ইউ, পাস্ট টেন্স, ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, বলাটা একটা কাজ। আনসার দিবেন আচ্ছা, পাস্ট টেন্সে, যেমন এই যে হি টোল্ড মি এট 9 o'clock। স্পিক he থাকলে told me স্পিকের পাস্ট ফর্ম আপনি স্পোক দিবেন, spoke, spoke to দা ইন্সপেক্টর। inspector. আমার কিছুই করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু। আপনি বলতে পারেন যে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু। এইখানে এই যে দুইটা সেন্টেন্সই হলো উপরেরটার রাইট আনসার। এই যে Yeah. আমার কিছু করার নাই, এটা রাইট আনসার হলো দুইটা সেন্টেন্স। যে আই হ্যাভ নাথিং টু I, ডু, যখন আপনি অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করবেন তখন এইখানে নাথিং দিতে পারবেন না। আর এই নাথিং মানেই তো নেগেটিভ। সো negative, সেন্টেন্সে আর ওই negative. যে have এর সাথে নট দেওয়ার প্রয়োজন হয় না। যে Yes, আমার sir. কিছুই করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু, অথবা আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, আমার কিছুই করার নেই। আমার কিছু করার নেই। I don't have anything to do. I have nothing to do. তারপরে ধরেন এই যে আপনার এ সকাল 10টায় যাওয়ার কথা, সাপোজ টু, কোনো একটা কাজ করার কথা, সেটা স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে বি সাপোজ টু ভার্বের বেস ফর্ম। বি এর জায়গায় আমরা আমি যা দিব, বি এর জায়গায় ওয়াজ ওয়ার দিব,
বেসড অন টেন্স, যে সেটা যেই টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী আমার অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। প্রশ্ন করব, আমি সেই অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের আগে নিয়ে আসলেই হবে। যেমন এখানে ওয়াজ ওয়্যারকে যদি আমি সাবজেক্টের আগে নিয়ে আসি, পাস্ট টেন্সে প্রশ্ন হবে, প্রেজেন্ট টেন্সে আমি যা জি, দিয়ে প্রশ্ন করব। ভেরি ইজি, জি, জাস্ট থিঙ্ক অ্যান্ড ট্রাই টু স্পিক, দ্যাটস ইট। জি স্যার। ঠিক আছে, এগুলা বাসায় পড়েন। আর আমি আচ্ছা আপনাকে স্যার। একটা মানে সিম্পল একটা টপিক দিব না, সেটার উপরে লিখে 100-150 ওয়ার্ড যাই পারেন মাথায় যা সে লিখে দিয়েন, ওইটা নিয়েও কাজ আচ্ছা করতে স্যার। হবে। আচ্ছা ওকে, স্যার। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।